নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবার স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস একটা নতুন ডালা সাজিয়ে নিয়ে এসেছে। তোমরা সবাই জানো যে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য সিলেবাস সম্পূর্ণ বদলে গেছে। আগের যা সিলেবাস ছিল তার কিছুটা থাকলেও অধিকাংশই নতুন বিষয় ইনকর্পোরেট করা হয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে। এই যে নতুন বিষয়গুলো ঢুকেছে, এই নতুন বিষয়গুলো সম্পর্কে কিন্তু ইতিপূর্বে তোমরা একদমই পড়োনি বা জানো না। খুব সম্প্রতি আমরা এই সমস্ত বিষয়ে অধ্যায়ভিত্তিক এবং বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের ভিডিও আনবো খুব শীঘ্রই। সমস্তটা বিস্তারিত তোমরা যদি আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নাও, বুঝে নাও, তাহলে তোমাদের আর এই চ্যাপ্টার থেকে এক্সট্রা কিছু পড়তে হবে না, কারণ আমরা সেভাবেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করছি এবং আমাদের সেই কাজ চলছে। একেবারে রেডি হয়ে গেলে তোমাদের সামনে প্রেজেন্ট করব, খুব শীঘ্রই সেটা নিয়ে আসা হবে। তার আগে আমরা উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস বা পরিবর্তিত সিলেবাসের যে নম্বর বিভাজন বা কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম আসবে এবং তার সিলেবাস কী বদল হয়েছে সেটা একবার দেখে নিই। দেখো, আমরা আজকে আলোচনা করব ক্লাস 11 একদিন আলোচনা করব, আরেকটা ভিডিওতে আমরা ক্লাস 12 নিয়ে আলোচনা করব। তার কারণ আছে, কারণ ক্লাস 12 এত ভাস্ট একটা এরিয়া যেখানে প্রায় বেশিরভাগটাই বদল ঘটেছে। সেই রকম একটা শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করতে গেলে আলাদা একটা ভিডিও লাগবে, না হলে একটা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও তোমরা মোটেই দেখবে না, তাই তোমাদের জন্য খুব সুবিধার জন্য ছোট করে আমরা সেই ভিডিওগুলোকে প্রেজেন্ট করছি। অর্থাৎ ক্লাস 11টা একদিনে এবং আরেকটা ভিডিওতে আমরা ক্লাস 12 নিয়ে আলোচনা করব, কি নতুন সিলেবাস অন্তর্ভুক্ত হয়েছে এবং কোন বিষয়গুলো বাদ গিয়েছে এবং নম্বর বিভাজন বা কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আসতে পারে। ইতিপূর্বেই আমরা আলোচনা করেছিলাম যে উচ্চ মাধ্যমিকে মোট 4টে সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ ক্লাস 11-এ দুটো এবং ক্লাস 12-এ দুটো। ক্লাস 11-এর দুটোকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 ধরা হচ্ছে এবং ক্লাস 12-এর দুটোকে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 ধরা হচ্ছে। এই ক্লাস 11-এর সেমিস্টার 1 যে সিলেবাসটা, সেই সিলেবাসটা সম্পর্কে প্রথমে আলোচনা করি। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে মোট মার্কস প্রতিটা সেমিস্টারে 40 করে এবং তার সাথে সাথে 11-এর শেষে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের শেষে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে বা প্রজেক্টেড হবে, সেখানে 20 নাম্বার থাকবে, অর্থাৎ মোট হলো 100 নাম্বার। আবার 12-এর পরেও দুটো সেমিস্টার 40 এবং সব শেষে একটা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকবে যার মার্কস 20 নাম্বার। এইভাবে 100 নাম্বার হয় এবং এই টোটাল নাম্বারের ওপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভ্যারি করবে। এবার আমরা আলোচনা করি যে এই প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে এবং এখানে যে চ্যাপ্টারগুলো রাখা হয়েছে এবং যে চ্যাপ্টারগুলোকে বাদ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, প্রথমেই লার্নিং হিস্ট্রি। এখানে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি তোমাদের ক্লাস 11-এ ইতিহাসের চেতনা বলে একটা ফার্স্ট চ্যাপ্টার ছিল, সেটা তোমরা জানো এবং সেখানে কিন্তু সব কিছুই রাখা হয়েছে। তার আগে প্রথমে একবার বলে দিই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কিন্তু তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু ইংরাজিতে দেওয়া হয়েছে, বাংলায় দেওয়া হয়নি। তাই এই ইংরাজিটাই নিয়ে আমরা তোমাদের সামনে এলাম, এর বাংলা করে আমি তোমাদের বুঝিয়ে দেব। দেখো, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি বা ইতিহাসের চেতনা বলে একটা প্রথম চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারে প্রায় প্রতিটা অংশই রাখা হয়েছে। দেখতে পাচ্ছ প্রি হিস্ট্রি মানে প্রাক ইতিহাস, প্রোটো হিস্ট্রি মানে প্রায় ইতিহাস, এবং অর্থাৎ হরপ্পা যুগ, এবং প্রি হিস্ট্রি মানে হচ্ছে আদিম পিরিয়ড অর্থাৎ আদিম যুগ মানে প্রস্তর যুগের যে সময়, সেটা নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, সমস্তটাই রাখা হয়েছে। আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার্স মানে সেই সময়ে প্রাচীনকালে যে সমস্ত উপাদান পাওয়া গেছে, ঐতিহাসিক উপাদান, সেই উপাদানগুলোকে কিভাবে পেয়েছি এবং তার চরিত্র কী সেগুলো নিয়ে, অর্থাৎ যে সমস্ত প্রাচীন মানুষের হাড় কঙ্কাল পাওয়া গেছে বা তাদের ব্যবহৃত যেমন পাথরের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে সেগুলো, এটা তোমরা ক্লাস 11-এর ইতিহাসের প্রথম চ্যাপ্টারে দেখেছো। ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি, ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন অফ হিস্ট্রি, রাইটিং ইন মেডিয়েভাল ইন্ডিয়া। বলা হয়েছে ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি মানে যে সমস্ত উপাদান, ইতিহাসের উপাদানগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল, যেমন সরকারি দলিলপত্র, বেসরকারি উপাদান, এই সমস্ত উপাদানগুলো কী রকম হতে পারে, যেটা তোমরা ক্লাস 10-এও ফার্স্ট চ্যাপ্টারে ইতিহাসের ধারণাতে অনেকাংশে পড়ে এসেছো। এরপরে বলা হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন মানে সেই সমস্ত উপাদানগুলোকে বর্ণনা কিভাবে করা হয়েছে এবং সেই সমস্ত উপাদানগুলোতে কি লেখা আছে। ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন মানে ইন্দো পার্সিক যে সমস্ত ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো আমাদের ভারতবর্ষে মধ্যযুগের ইতিহাস লেখবার সময় সেগুলো কিভাবে প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ মধ্যযুগের ইতিহাসে ইন্দো পার্সিয়ান প্রভাব কতটা ছিল বা ভারতীয় এবং পারস্যের মানুষজনের মিলিত যে প্রভাব সেটা কিভাবে ছিল, সেটা তোমরা কিন্তু ক্লাস 11-এর আগের বইতেই পেয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পড়েছো।
এছাড়াও আরও দেওয়া হয়েছে কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি। তোমরা ক্লাস 11-এর আমার একটা ভিডিও আছে প্রথম অধ্যায়ের, সেই ভিডিওতে তোমরা দেখতে পারো। সেখানে বলা হয়েছে ইতিহাসের যে যুগ বিভাজন, সেটা সময়কালটা কিভাবে ভাগ করা হয়েছে, এবং এই যুগ বিভাজন আলোচনা করতে গিয়েই আমরা আদিম যুগ অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের কথা বলেছি, এবং এই মধ্যযুগের আগেও যে একটা আদিমধ্য যুগ আছে সেই সম্পর্কেও কিন্তু আলোচনা করেছিলাম আমরা। এবং মজার ব্যাপার হচ্ছে আগের যে সিলেবাস, ওল্ড সিলেবাস আছে, কিন্তু এই আদি মধ্যযুগ সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি। কিন্তু এইবারের যে নতুন সিলেবাস আসছে, সেই নতুন সিলেবাসে কিন্তু আদি মধ্যযুগ থেকে অনেক বিষয় রাখা হয়েছে নতুন সিলেবাসে। সেগুলো কি, সেগুলো আমরা পরে আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। লাইনার অ্যান্ড সাইক্লিক্যাল পিরিয়ডিজম অফ হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি। আমরা ওই ভিডিওতেও দেখিয়েছিলাম, দেখতে পাবে যে রৈখিক সময়কাল, ইতিহাসের যে রৈখিক সময়কাল, এবং আরেক কিছু ঐতিহাসিক বলছেন না, ইতিহাস একটি চক্রাকার পদ্ধতি, অর্থাৎ চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ প্রাচীন যুগ যেমন এসেছে, একটা সময় এমনও আসবে মানুষ সব কিছু হারিয়ে আবার সেই প্রাচীন যুগ থেকে শুরু করবে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে না, এটা ইতিহাস একটা রেখার মতো, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেইখানে কোনোদিন আর ফিরে আসা যাবে না, আমরা এগিয়েই যাচ্ছি, ক্রমশ এগিয়েই যাচ্ছি। দুটো তত্ত্বই কোনো অংশে ঠিক, আবার কোনো অংশে ভুল। সে নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, স্পষ্ট বলা আছে সেখানে। ইউনিট 2 অর্থাৎ পরের যে ইউনিটে কি বলা হয়েছে, এম্পায়ার্স অর্থাৎ সাম্রাজ্য। এখানেও কিন্তু খেয়াল করে দেখবে তোমাদের ইতিহাসের পুরনো যে ওল্ড সিলেবাসের বই, সেই বইটা যদি তোমরা পাশে রাখো এবং এই ভিডিওটা চালাও, তাহলে দেখতে পাবে দ্বিতীয় অধ্যায় কিন্তু যেটা ছিল সাম্রাজ্য সম্পর্কে, সমগ্র মহাদেশ বা সমগ্র পৃথিবীতে যে সাম্রাজ্য বিস্তার হচ্ছিল, সেই সাম্রাজ্য বিস্তার সম্পর্কে, এবং টাইম পিরিয়ডও দেওয়া হয়েছে 1300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং এই যে খ্রিস্টপূর্বাব্দ, এটা নিয়েও একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, অনেক ভিউজ হয়েছে, প্রচুর মানুষ দেখেছে, প্রচুর ছাত্রছাত্রী দেখেছে, শিক্ষকরা দেখেছে, এবং তাদের মূল্যবান কমেন্ট করেছে। সেখানে তোমরা গিয়ে অবশ্যই সেটা দেখবে, খুব একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ইন্ট্রোডিউসিং দ্য এজ অফ এম্পায়ার্স, মানে সাম্রাজ্য বিস্তারের যে সময়, এটা কিভাবে শুরু হলো সেই সম্পর্কে লেখা আছে। এবং এখানে দেখো বলা আছে ডায়নামিক্স অফ দ্য রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য সম্পর্কে বলা হয়েছে, এবং রোমান এবং তার যে সেই সময়ের সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য, যেমন দাস প্রথা, অর্থনীতি, সমস্ত নিয়ে বিস্তারিত একটা পার্টে দেওয়া রয়েছে রোমান সাম্রাজ্য সম্পর্কে, মূলত রোমান সাম্রাজ্য সম্পর্কে। এখানেও দেখতে পাচ্ছ যে এখানেও তাই বলা হয়েছে যে ইম্পর্টেন্স অফ স্লেভারি ইন দ্য ইকোনমিক কালচার ট্রান্সফরমেশন অ্যান্ড ইম্প্যাক্ট অন দ্য স্লেভ ইকোনমি, মানে দাস অর্থনীতি কীভাবে প্রভাব বিস্তার করেছিল রোমান সাম্রাজ্যের ওপরে, সেটাও বলা হয়েছে। এবং 3 নম্বর পার্টে বলা হয়েছে দেখো কনসেপ্ট অফ গভর্নেন্স, অর্থাৎ সেই সময়ে যে সরকার বা সাম্রাজ্য কিভাবে তৈরি হতো সেইগুলো সম্পর্কে বলা হয়েছে। কম্পারেটিভ স্টাডিজ, তুলনামূলক আলোচনা। আমরা আগেও বলেছিলাম যে ক্লাস 11 বা 12-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইতিহাস কিন্তু তুলনামূলক ইতিহাস, অর্থাৎ আমাদের দেশের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশগুলো বা আফ্রিকার অন্যান্য দেশগুলো সেই সময় কি পরিপ্রেক্ষিতে ছিল, কি পর্যায়ে ছিল, তাদের সঙ্গে আমাদের দেশের যে তুলনা, সেই তুলনা, সমসাময়িক তুলনা, সেইটাকে রাখা হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ক্রিটিক্স অ্যান্ড ক্লাসিক্যাল গভর্নমেন্টস, সরকার কিভাবে গড়ে উঠলো, এবং তার যে আলোচনা সেই সম্পর্কে আলোচনা করেছে। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে, সেখানে তিনি বলছেন যে সামাজিক চুক্তির মাধ্যমে সরকার গড়ে উঠছে বা রাষ্ট্র গড়ে উঠছে, এই সম্পর্কে বিভিন্ন কথা। এবং তারপরে বলা হচ্ছে মনার্কিস এবং জনপদ এবং মহাজনপদ। তোমরা বইটা খুললে দেখতে পাবে সেখানে চ্যাপ্টারে দেওয়া আছে জনপদ মহাজনপদ সম্পর্কে, সেগুলো কি, এবং মহাজনপদ বলতে কি বোঝায়, জনপদ বলতে কি বোঝায়, কতগুলো জনপদ ছিল, মহাজনপদ ছিল, এবং সাম্রাজ্য এম্পায়ার্স ডেফিনেশন, সাম্রাজ্যের যে কাকে বলে, সাম্রাজ্যের সংজ্ঞা। তোমরা আগের ওল্ড সিলেবাসে সাজেশনে পড়তে গিয়ে অনেকে দেখেছো যে সাম্রাজ্যের সংজ্ঞা, সেখানেও কিন্তু বলা আছে যে ডিফারেন্স, সাম্রাজ্য কাকে বলে, এবং তার বিভিন্ন ধরনের ওই সাম্রাজ্য, প্রজাতান্ত্রিক সরকার এবং রাজতান্ত্রিক সরকার বা রাজতান্ত্রিক সাম্রাজ্য দুটোর মধ্যে তফাৎ কী। এর পাশাপাশি আমরা তুলনামূলক আলোচনা, দেখো এখানে দেখতে পাচ্ছি মৌরিয়ান এম্পায়ারের সঙ্গে মেসিডোনিয়া সাম্রাজ্য, মানে মৌর্য সাম্রাজ্যের সঙ্গে মেসিডোনিয়া সাম্রাজ্য। এছাড়া একটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে চোল অ্যাডমিনিস্ট্রেশন বা চোল সাম্রাজ্য, চোল প্রশাসন ব্যবস্থা কেমন ছিল। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কাছে এই চোল সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই সম্পর্কে আমরা ভিডিও যখন বানাবো বিস্তারিত আলোচনা হবে, ছবি থাকবে, প্রেজেন্টেশন থাকবে, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হবে। অবশ্যই এই ভিডিওগুলো দেখবে, খুবই মূল্যবান ভিডিও, এবং এই ভিডিওগুলো একবার যদি দেখো তোমরা বুঝতেই পারছো এগুলো কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, মানে
তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন। সুতরাং এই ভিডিওগুলো একবার দেখলে তোমরা এখান থেকে যাবতীয় প্রশ্ন এমসিকিউতে পেরে যাবে। দেখো তারপরে বলা হচ্ছে রোমান সাম্রাজ্যের সঙ্গে গুপ্ত সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের সঙ্গে গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা, মুঘল সাম্রাজ্যের সঙ্গে অটোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা। অর্থাৎ সেই সময়কালে ভারতের সঙ্গে অন্যান্য বিশ্বে কি কি বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছে সেগুলোর যে তুলনামূলক আলোচনাটা তুলে ধরা হয়েছে এখানে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এমসিকিউ পার্ট শেষ এবং শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারেও 40 নম্বরের পরীক্ষা হবে। এবং ফার্স্ট সেমিস্টারে যে নাম্বার ডিভিশন সেটা একবার বলে দিই। ফার্স্ট সেমিস্টারে মোট 3টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার থেকে 10 নাম্বার, তারপরের চ্যাপ্টার থেকে 15 নাম্বার এবং তারপরের চ্যাপ্টার থেকেও 15 নাম্বার, অর্থাৎ 15-15-30 এবং লাস্টে 10-40, এই 40 নাম্বারের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার থেকে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও বলা আছে। অর্থাৎ বুঝতে পারছো, এই ডিভিশনগুলো একবার ভালো করে তোমরা দেখে নেবে। পিডিএফ কালেক্ট করবার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হও। সেখানে আমরা পিডিএফ প্রোভাইড করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে, সেখান থেকে পিডিএফ তোমরা কালেক্ট করে নেবে। এরপরে দেখো ক্লাস 11-এ সেমিস্টার 2, এখানেও 40 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে কিন্তু একটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বড় প্রশ্ন, এমসিকিউ নয়, এসিকিউ এবং এলএকিউ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন এবং বড় প্রশ্ন, এই দুইটি পরীক্ষা হবে। এখানে চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 3, এখানেও চ্যাপ্টার 3 এবং 3টি চ্যাপ্টারে কী কী দেওয়া আছে একবার দেখে নিই। স্টেট অ্যান্ড ইটস অ্যাপারেটাস, স্টেট অ্যান্ড ইটস অ্যাপারেটাস মানে রাষ্ট্র বা সরকার বা রাজ্য এবং তার সমতুল্য কী জিনিস। এখানে দেখো প্রথমেই বলা হয়েছে যে মৌর্য সাম্রাজ্য এবং তার সময় যে কৌটিল্য, অর্থশাস্ত্রে কি বলেছে, রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন, এই সমস্ত। এবং জিয়াউদ্দিন বারনি তার লেখা গ্রন্থ ফতোয়া-ই জাহানদারিতে কি রাষ্ট্র সম্পর্কে কি বলেছে, এগুলো তোমরা ক্লাস 11-এর আগের ওল্ড সিলেবাসেও পেয়ে যাবে, আগের বইতেও রয়েছে স্পষ্টভাবে। এবং এর নিয়ে ভিডিও বহু বানানো আছে আমাদের, দেখে নেবে তোমরা। 4th চ্যাপ্টার বা 4র্থ অধ্যায়, 3য় অধ্যায়ের বহু ভিডিও রয়েছে আমাদের। অবশ্য এই ভিডিওগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এই ভিডিওগুলো বহু মানুষ দেখছে, বহু মানুষ তার বিষয়ে কমেন্ট করছে। তোমরাও অবশ্যই দেখে নেবে, তোমরা নতুন স্টুডেন্ট, তোমাদের নতুন ব্যাচ, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে, এই আশা রাখবো। এরপরে দেখো দেখা যাচ্ছে এখানে যে ইউরোপিয়ান কনটেক্সটে কি বলা হয়েছে। এই সময় দেখা যাচ্ছে রোমান সাম্রাজ্য এবং সেই সময় রোমান সাম্রাজ্য যে এবং তার পাশাপাশি ইংল্যান্ডের টমাস ক্রমওয়েল, এখানে দেখো টমাস ক্রমওয়েল অ্যান্ড দ্য নিউ মনার্কি এবং নব্য রাজতন্ত্রবাদ, এটা কিন্তু তোমাদের ক্লাস 11 আগে ছিল। ইন্টেলেকচুয়াল বেসিস অফ দ্য আর্লি মডার্ন স্টেট মানে প্রাক আধুনিক যুগের যে সময়কাল, সেই মানে এইবার আস্তে আস্তে সমগ্র বিশ্বটা আধুনিক যুগে পদার্পণ করছে। তার আগের মুহূর্তটা সমগ্র বিশ্ব কী ছিল, ভারতবর্ষ কী ছিল, সমগ্র বিশ্ব কী ছিল। এছাড়াও আরও দেখা যাচ্ছে অ্যাপারেটাস অফ গভর্নেন্স, পার্সিয়ান সত্রপ মানে অ্যাপারেটাস মানে শাসন ব্যবস্থার যে প্রধান স্তম্ভ বা প্রধান ভিত্তি কী ছিল সেই সময়। যেমন পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান যারা ছিল শাসন ব্যবস্থায়, তারা সত্রপ, তাদেরকে সত্রপ বলা হতো। এবং চাইনিজদের ম্যান্ডারিন বলা হতো। দিল্লি সুলতানে ছিল ইকতাদাররা, আবার মুঘল সাম্রাজ্য ব্যবস্থায় ছিল মনসবদাররা। তোমরা অনেকেই পড়েছো, এই ভিডিওগুলো বহু সমাদৃত হচ্ছে বহু স্টুডেন্টের কাছে, এবং দেখে নেবে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। মনসবদার কারা, ইকতাদার কারা, কীভাবে তাদের উদ্ভব করছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়াইজ ভাগ করা আছে। পরের পয়েন্ট দেখো বলা হচ্ছে চেঞ্জিং ট্র্যাডিশনস, এখানে বলা হচ্ছে দ্য ক্রুসেড অর্থাৎ ধর্মযুদ্ধ সম্পর্কে একটা বড় ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নেবে অবশ্যই। ধর্মযুদ্ধ দিয়ে আলাদা করে চ্যাপ্টার দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, এবং সেখানে সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে কিভাবে ধর্মযুদ্ধ লাগলো বা ক্রুসেড শুরু হয়েছিল, কিভাবে, কেন হয়েছিল, কতদিন ধরে চলেছিল, কটা ক্রুসেড হয়েছিল, সমস্ত কিছুই। এর পাশাপাশি একটা জিনিস নতুন রাখা হয়েছে এখানে, যেটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় বাদ গিয়েছিল, এতদিন চর্চা হচ্ছিল না। একজন ইতিহাসের ছাত্র হিসাবে আমার মনে হয় এটা প্রত্যেক ইতিহাসের ছাত্রছাত্রীর জানা উচিত। সেটা হচ্ছে এটা আর্লি মেডিয়েভেল যে পিরিয়ড, সেই পিরিয়ডের ভক্তিবাদ সুফিবাদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষে যেমন ভক্তিবাদ সুফিবাদ ছিল, তেমন ঠিক ওই সময়কালে চীনে বা অন্যান্য দেশে কীরকম ছিল সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে। এর পরের যে পার্ট অর্থাৎ লাস্ট ক্লাস 11-এর 6 নম্বর চ্যাপ্টার, ক্লাস 11-এ মোট 6টা চ্যাপ্টার রাখা হয়েছে। এই 6 নম্বর চ্যাপ্টারের লাস্ট চ্যাপ্টার এক্সপ্যান্ডিং হরাইজনস মানে দিগন্তের প্রসার। লাস্ট চ্যাপ্টারটা তোমরা দেখতে পাবে, তোমাদের দিগন্তের প্রসার বলে একটা চ্যাপ্টার দেওয়া রয়েছে, এবং সেখানে যা যা আছে সমস্তটাই প্রায় তুলে ধরা হয়েছে এখানে। যেমন দেখো অরিজিনস অফ মডার্ন সায়েন্স, নতুন যে বিজ্ঞান বা প্রযুক্তি উদ্ভব করছে সেটা কিভাবে করছে। এবং এর পাশাপাশি আরও রাখা হয়েছে ডিকলোনাইজেশন বা অবউপনিবেশবাদ, এই সম্পর্কেও বলা হয়েছে। এবং
আরও বলা হয়েছে অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, হ্যাঁ, জ্যোতির্বিদ সম্পর্কে বা জ্যোতিষশাস্ত্রবিদ সম্পর্কে কি বলা হয়েছে, সেখানে সমস্ত কিছুই রয়েছে এবং এখান থেকে শর্ট প্রশ্ন প্রচুর হয়। শিল্প বিপ্লবের পরে পরে কী ধরনের প্রযুক্তিগত উন্নতি ঘটছে, কে সেফটি বাল্ব তৈরি করছেন, কে পিচ আবিষ্কার করছেন, কে রেল ইঞ্জিন আবিষ্কার করছে, কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করছে, সমস্তটাই কিন্তু পরপর তোমরা এখানে পেয়ে যাবে। এখানে বহু কিছু শর্ট প্রশ্ন হয়, তাই এই চ্যাপ্টারগুলোকে শর্ট প্রশ্নে রাখা হয়েছে। এখান বহু কিছু কিন্তু শর্ট প্রশ্নে হয় এবং এই জন্যই এই চ্যাপ্টারগুলোকে এসএকিউ হিসাবে রাখা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে এগ্রিকালচার, মিলিটারি এবং শিপ বিল্ডিং টেকনোলজি, মানে কৃষি ব্যবস্থা, সামরিক ব্যবস্থা এবং জাহাজ নির্মাণ কৌশল। সেই সময় যে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল জলপথ এবং জলপথে অন্যতম যে বাহন সেটা ছিল জাহাজ এবং বেশিরভাগ জাহাজই তৈরি হতো কাঠ দিয়ে। কিভাবে তৈরি হতো, কোথা থেকে আসতো, তার যে টেকনোলজি, সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। নতুন নতুন কিছু অ্যাড করা হয়েছে সাব চ্যাপ্টার হিসাবে। এবং এর পাশাপাশি চীন, জাপান প্রভৃতি এবং আরব অন্যান্য জায়গার যে সমস্ত আঁকা, সেই সমস্ত আঁকা নিয়েও প্রিন্টিং রেভলিউশন এবং প্রিন্টিং রেভলিউশন ইন ওয়েস্টার্ন ইউরোপ, অর্থাৎ ইউরোপ মহাদেশের যে পশ্চিম দিকে যে মুদ্রণ শিল্পের উদ্ভব বা যেটাকে বলা হয় ছাপাখানা, সেই ছাপাখানার যে উদ্ভব, সেখানে কিভাবে সেটা বিকাশ লাভ করলো এবং কিভাবে উদ্ভব করলো, সমস্ত কিছু এখানে আলোচনা করা হয়েছে। এবং নাম্বার ডিভিশনটা একবার বলে দিই যে এখানে সেমিস্টার 2-তে অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে 3টে চ্যাপ্টারে 15, পরের চ্যাপ্টার 10, তারপরে চ্যাপ্টার 15, একই নাম্বার ডিভিশন প্রায় দেওয়া আছে ফার্স্ট সেমিস্টারের মতোই। এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে পড়তে হবে। আমাদের ইতিমধ্যেই ভিডিও দেওয়া আছে 4র্থ 5ম অধ্যায় পর্যন্ত, আমাদের ক্লাস 11-এর ভিডিও প্রায় অলরেডি দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে এই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং আশা রাখবো এই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের খুব উপকারে আসবে। তার কারণ তোমরা সবাই জানো যে সিলেবাস চেঞ্জ হয়েছে, নাম্বার ডিভিশন চেঞ্জ হয়েছে, সুতরাং এবারে কিন্তু পড়াশোনাটা সারা বছর ধরে করতে হবে এবং তোমাদের অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে প্রত্যেক স্টুডেন্টকে মিনিমাম কোয়ালিফাইং নাম্বার তুলতেই হবে, যেটা 11-এও এবং 12-এও, অর্থাৎ 12-এ ভালো রেজাল্ট করতে গেলে 11-এও ভালো রেজাল্ট করতে হবে, তবেই তুমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে, উচ্চ মাধ্যমিকে একটা ভালো নাম্বার তুলতে পারবে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, উপকারে আসলো। আমরা অবশ্যই খুব শীঘ্রই ইতিহাসের উচ্চ মাধ্যমিকের যে নাম্বার ডিভিশন এবং তার পাশাপাশি নতুন সিলেবাস, সেই নিয়ে আলোচনা করব। কি কি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কোন কোন বিষয়গুলো বাদ গেছে, সমস্তটাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় এবং পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলো না। এরকম আরও ভিডিও অবশ্যই তোমাদের জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।